আচ্ছা, আমি আজকে সুযোগ পেয়েছি আমাদের প্রাক্তনীদের অনেক দিন আগেকার তারা, তাদের সঙ্গে একটু কথা বলার। তৃপ্তিদি, তখন ছিলে তৃপ্তি মুখার্জি, এখন তৃপ্তি চ্যাটার্জি। তুমি 65 সাল, 68 সাল, মানে ঢোকা এবং বেরোনো, ওই সময় কলেজে ছিলে এবং হস্টেলে ছিলে। তোমার অভিজ্ঞতা একটুখানি বলো ওই বিশেষ সময়টার, সেই কলেজের সময়ে এবং বাইরের। সেই সময়ে বিশ্বে একটা প্রচণ্ড আলোড়ন চলেছে চাইনিজ অ্যাগ্রেশনের সময়। আসানসোল গার্লস কলেজ এখন যেমন নাম করেছে তখনও ঠিক এমনিই নাম ছিল, বলা হতো এটাকে বার্ডন ইউনিভার্সিটির ব্রেভন। সুতরাং দুর্গাপুর থেকে এলাম, আসানসোল গার্লস কলেজে ভর্তি হয়ে এবং হস্টেলে ছিলাম। সেই সময় যুদ্ধের এমন তামামা বেজেছিল যে হোস্টেলে প্রত্যেক দিন আমরা বুঝতে পারতাম যে যুদ্ধ কতটা এগিয়ে গেছে। রাত্রিবেলা সাইরেন বাজলেই সবাই মিলে আমরা নিচে চলে আসতাম। প্রি ইউনিভার্সিটির মেয়েরা তো হাও মাও করে কান্না জুড়ে দিত, বুঝতো না ব্যাপারটা, বিশ্বযুদ্ধটা কী, চাইনিজ অ্যাগ্রেশনটা বা কী। এবার সকাল হতো, রাত্রিবেলা তো অমনি করে কাটলো। সকাল হলেই দেখতাম এনসিসির ট্রাক দাঁড়িয়ে আছে। তখন মিলিটারিতে মেয়েদের নেওয়া হতো না, ফ্রন্টিয়ারে মেয়েদের যেতে দেওয়া হতো না। এবারে হলো যে যদি না ছেলে কম পড়ে, সৈনিক যদি কম পড়ে, মেয়েদিকে পাঠানো হবে, তাই মেয়েদিকে পুরো দস্তুর ট্রেনিং দেওয়া হলো। এনসিসিতে আমাদের সকালবেলা চলে যেতাম হীরাপুরের স্কুলে আমাদের রাইফেল শুটিং হতো। রাইফেল শুটিং থেকে এসে নিয়ে যতটা মিলিটারি কাজের হতো সেগুলো আমাদের প্র্যাকটিস করতে হতো কলেজে। সেই কলেজের সময়টা কিভাবে যে কেটে যেত বুঝতেই পারতাম না। ছুটির পর হঠাৎ দেখতাম আমাদের প্রিন্সিপাল অঞ্জলিদি দাঁড়িয়ে আছেন, যাকে আমরা আড়ালে টাইগ্রেসও বলতাম। তিনি দাঁড়িয়ে থাকতেন এবং অর্ডার হতো যে সমস্ত কাঁচের জানলাগুলোতে কাগজ সারতে, গাম দিয়ে কাগজ এতটা আটা গুলে নিয়ে আসতো। ভান্ডারি তখন আমাদের ছিল কুক, সে আটা দিয়ে চেটানো হতো সমস্ত কাগজগুলো। বম্বিং হলে যেন কাঁচের জানলাগুলো ছিটকে না পড়ে এবং কেউ আহত না হয়। এত বড় কলেজ, এখন যতটা বড় হয়েছে তখন ততটা বড় না থাকলেও বড় ছিল কলেজ। অঞ্জলি হস্টেল ছিল। অঞ্জলি হস্টেল ছিল, তারপর কলেজ বিল্ডিংটাও যথেষ্ট বড় ছিল। সেই সমস্ত জানলাগুলো আমরা ওই কাঁচগুলো কাগজ দিয়ে দিয়ে সারতাম বম্বিংয়ের ভয়ে। আর যত ওই সমস্ত করা হতো মেয়েদের মনের মধ্যে ততই ভয় ঢুকতো, এই বুঝি বম্বিং হলো। এইভাবেই আমাদের সময়টা কেটেছে। কিন্তু তখন যেমন আসানসোল গার্লস কলেজ আমাদেরকে টানতো, এখনও তেমনি টানে, তাই তো আমরা ছুটে এসেছি এই আসানসোল গার্লস কলেজের বুকে। এবং প্রার্থনা করি যুগ যুগ যেন আসানসোল গার্লস কলেজ এমনি করে একটা জলজলে নাম হয়ে আমাদের শিক্ষা জগতের মধ্যে বিরাজ করুক। অনেক ধন্যবাদ। জয়ন্তীদি আমাদের কলেজ থেকে পাশ করেছেন 69 সালে, মানে 35 বছরের বেশি, 55 বছরের বেশি আগে। তো জয়ন্তীদিদের সময়ে এই কলেজ, শোনা যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির ব্রেভন, সেই গল্প একটুখানি শুনবো। ধন্যবাদ। আমি ছিলাম তখন জয়ন্তী গুপ্ত, এখন ডক্টর আর.সি. মল্লিকের সঙ্গে বিয়ে হয়েছি আমি জয়ন্তী মল্লিক। আমি কিন্তু হস্টেলে থাকতাম না, আমি ডে স্কলার ছিলাম। তো সেই জন্যে হস্টেল লাইফটা আমার ছিল না। কিন্তু তৃপ্তির মতো আমিও কিন্তু এনসিসিতে ঢুকে ওই রাইফেল শুটিংয়ে যেতাম। ওটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কারণ এরকম ঠিক অভিজ্ঞতা তো আর কোথাও তার আগে হয়নি। তো রাইফেল শুটিংটা আমরা খুব এনজয় করতাম। আমি যখন ঢুকেছি তখন কিন্তু চীনের যুদ্ধর ব্যাপারটা আর ছিল না। আমি শান্তিপূর্ণ সময়েই ঢুকেছি। আমি ছিলাম সায়েন্সের ছাত্রী। তো তখন আমাদের যে ছিলেন আমাদের প্রফেসররা, প্রত্যেকের সঙ্গে আমাদের ভীষণ ক্লোজ রিলেশনশিপ ছিল। অঞ্জলিদি তো ছিলেন আমাদের মাথার ওপরেই, অঙ্কের ছিলেন বিজনবাবু, এত ফ্রেন্ডলি মানুষ। এই যে এখানে পেরিয়ে এলাম ব্যাডমিন্টন কোর্টটা, ওই ব্যাডমিন্টন কোর্টে বিজনবাবু সব ছাত্রীদের সঙ্গে খেলতেন। তো ওটা আমাদের ভীষণ ছিল। প্রফেসর, হ্যাঁ, আর হ্যাঁ, সাদা ধুতি পাঞ্জাবি পরতেন, আর ওই ধুতি পরেই কিন্তু উনি ব্যাডমিন্টন খেলতেন আর ছাত্রীদের সঙ্গে খেলতেন। মাঝে মাঝে সুরিত বসু মল্লিক ছিলেন ইকোনমিক্সের, উনিও খেলতেন। তো এটা ছিল বিজনবাবু। কেমিস্ট্রিতে ছিলেন আমাদের বীরেনবাবু। আর আমার ঠিক বেরোবার সময় ঢুকলেন আমাদের দীপকমণি মুখার্জি। তো বীরেনবাবুও আমাদের কাছে একদম ফাদার ফিগার ছিলেন।
খুব ভালো করেই আমাদের পড়াশোনা ছিল। আবহাওয়াটা, আমাদের কলেজের আবহাওয়াটা এত সুন্দর বন্ধুত্বপূর্ণ ছিল যে আমাদের অধ্যাপকদের সঙ্গে অধ্যাপিকাদের সঙ্গে আমাদের রিলেশনটা খুব ভালো ছিল, খুব ক্লোজ ছিল। আর ফিজিক্সে ছিলেন সত্যব্রত বাবু, একদম আত্মভোলা মানুষ, সত্যব্রত ঘোষ, আর ছিলেন গায়ত্রী দাস। সকলেরই কিন্তু আমরা স্নেহধন্যা ছিলাম, আর আজও তাই। ওই যে আমাদের সম্পর্কগুলো এত সুন্দরভাবে আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। আমি মনে করি আমি এই যে 3টে বছর কলেজে ছিলাম, এটা আমার কাছে কিন্তু সারা জীবনের সঞ্চয়। এবং এই যে এতটা রাস্তা পেরিয়েছি, তারপরে অনেক কিছু করেছি অনেক জায়গায়, এডুকেশন দিকে নয়, আমি এনজিওর দিকে, অনেক দিকে, সারা পৃথিবীতে অনেক দেশে ঘুরেছি। কিন্তু এই গার্লস কলেজ আমার কাছে একটা বড় ইন্সপিরেশন, একটা বড় শিক্ষার জায়গা হয়ে আজও আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ জয়ন্তীদি, তোমরা যে এত ভালোবেসে কলেজে এসেছো, আর যে আরেকটা কথা বলছো ওইটা আমি বলবো, এই সম্পর্ক অধ্যাপকদের সঙ্গে ছাত্রীদের, সেটা বোধহয় গার্লস কলেজের বৈশিষ্ট্য, এবং আমরা এটাকে বলি গার্লস কলেজ পরিবার। আর তৃপ্তিদি, তুমি বোধহয় মুকুলদি এবং অনুভাদিকে পেয়েছিলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যাব আমরা। ইলাদি ছিলেন হস্টেল সুপার। প্রথমে ছিলেন আমাদের কল্পনা, আচ্ছা কল্পনাদির পরে ইলাদি। আচ্ছা। এবার আমরা আসানসোল গার্লস কলেজের পরেও ইউনিভার্সিটিতে গেছি, আমি রাঁচি ইউনিভার্সিটিতে পড়েছি। তারপর আমি বাইরে গেছি, সাউথ ইন্ডিয়াতে গেছি, পড়াশোনা করেছি। কিন্তু সব ছাপিয়ে কেন জানি, সব ইউনিভার্সিটি সব কিছু ছাপিয়ে এখনও আসানসোল গার্লস কলেজটাই সামনে আসে। এখনও বলতে ভালো লাগে আমি গার্লস কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, আমরা তো এক পরিবার। বাণী দিয়ে এবার তুমি বলো, তুমি 71-এ পাশ করেছিলে। আমি 71-এ পাশ করেছি। তোমার সময়টা বলো, কিন্তু তোমার কাছে আমরা বেশি করে শুনবো। তোমাকে আমরা জানি তুমি আমাদের অ্যালামনাই একজন, এবং সেই সংগঠক হিসেবে বেশি করে জানি আর কি, বেশি করে চিনি। না, আমি তুমি দুটোই বলবে। নিজেকে খুব ক্লোজ রাখি এই জন্যে, কারণ আমি কিন্তু জীবনে আসানসোলের বাইরে যাইনি। আই হ্যাভ অল অ্যালং লিভড ইন আসানসোল। আমি একটু বাণীর কথা বলতে চাই। আমি আর তৃপ্তিদি আমরা কিন্তু মোটামুটি শান্তশিষ্টর দলে ছিলাম, বাণী কিন্তু ডানপিটে। বাণী ওয়াজ অলওয়েজ লাইক দ্যাট, এবং এখনো পারলে হয় একটু পায়ের অসুবিধা, তাই করতে পারে না। ওভার টু ইউ বাণী। না, আমি সত্যি করে আমি কোনোদিনই আসানসোলের বাইরে যাইনি। আমি আসানসোলে বরাবরই ছিল। আমার স্কুলিং ছিল লোরেটোতে, তারপরে কলেজ হচ্ছে আসানসোল গার্লস কলেজ। তারপরে আমি পড়িয়েছি সারা জীবন। আজ এটা আমার 52nd ইয়ার অফ পড়ানো, মানে 52 বছর ধরে পড়াচ্ছি। এবং অল অ্যালং আমি আসানসোলে লোরেটো কনভেন্টে, সেন্ট ভিনসেন্ট স্কুলে 30 বছর। কাজে আমি ভীষণ রকম এডুকেশনাল লাইনের সঙ্গে যুক্ত আছি। গার্লস কলেজ আমার স্মৃতিপটে একদম জল জল করে, কারণ এই কলেজে এসে আমি প্রথম রিয়েলাইজ করলাম যে স্বাধীনতা পেয়েও স্বাধীনতাকে ঠিক করে বজায় রেখে স্কুল কলেজ করা যায়। কারণ আমি স্ট্রিক্ট স্কুলে ছিলাম, ন্যাচারালি আমার শিক্ষাটা একটু স্ট্রিক্টই ছিল। কিন্তু অঞ্জলিদির সঙ্গে বন্ধুত্ব করে আমার মনে আছে, যখন খুব ছোট ছিলাম, সবে কলেজে ঢুকেছি, তখন কিছু একটা দোষ করলে, কেউ সমালোচনা করলেই কিন্তু কেঁদে ফেলতাম। এবং কেঁদে যে ফেলতাম, অঞ্জলিদি তখন আমাকে চেপে ধরে নেড়ে বলতেন, কোনো দিন কাঁদবে না। কাঁদবে কেন? জোর গলায় বলো, আমি যেটা করেছি সেটা ঠিক, তুমি যদি ঠিক করে থাকো। এই শিক্ষাটা কিন্তু আমি অঞ্জলিদির কাছে ভীষণ বড় পেয়েছি, যে আমি যেটা করছি সেটা আমি ঠিক মনে করে তবেই করব। এবং আমার ভালো লেগেছে, আমি কিন্তু খেলাধুলোর মধ্যে বিশেষ ছিলাম না। আমি পড়াশোনার দিকেই ছিলাম, পড়াশোনার দিকেও ফাঁকিবাজ ছিলাম। আমি ছিলাম বেশি কিন্তু ডিবেটে। আমি ডিবেট করে বেড়াতাম, ডিবেট, রেসিটেশন, এলোকিউশন ইত্যাদি। এবং আমি চলে গেছি ক্যালকাটা ইউনিভার্সিটি পর্যন্ত। আমার মনে আছে একটা ডিবেটে ক্যালকাটা ইউনিভার্সিটিতে গেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একজন বলছে, কি গার্লস কলেজ, আসানসোল গার্লস কলেজ? ও বাবা, এ তো ফার্স্ট হবেই। হ্যাঁ, আমি তখনও, আমাদের কম্পিটিশন ওভার হয়নি। আর অবভিয়াসলি ঠিক তখনই রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে যে আমি ফার্স্ট হয়েছি। সো প্রচুর প্রাইজ আমি এনে দিয়েছি কলেজকে।
এবং আমি খুব খুশি হয়ে থেকেছি, খুব ভালো থেকেছি। আমি মনে করি আমার পড়াশুনোর জীবনে যত বছর আমি কাটিয়েছি তার মধ্যে আমার বেস্ট ইয়ার্স ছিল 3 বছর, 68 থেকে 69, 69 থেকে 70, 70 থেকে 71। 71-এ আমার পরীক্ষা হয়েছে, কিন্তু রেজাল্ট পেয়েছি আমি 72-তে, মানে অনেক পরেই। তখন তাই হয়েছিল, ওই কারণে রেজাল্ট আমাদের একটু ন্যাক্সালাইটস যুগ ছিল, একটু দেরিতে রেজাল্ট পেয়েছি। কিন্তু কলেজ আমাদের কিন্তু 100% দিয়েছে। এবং আমার তার পরবর্তীকালে যখন আমি 2000-এ কলেজে এলাম 50 বছরের জন্যে, তারপর 2004-এ যখন আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠিত হলো, এবং আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন বর্ধমানের ওই দিদি সুমিতাদি। হ্যাঁ, সুমিতাদি আমাদের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, আর জয়ন্তীদি আমাদের ফার্স্ট সেক্রেটারি ছিলেন। তো জয়ন্তীদি তখন একটু লায়ন্স ক্লাব নিয়ে বিজি হয়ে গেলেন, জয়ন্তীদি একটু বাইরে টাইরে চলে যেতেন সেই সময়। তো সেই সময় জয়ন্তীদি আমাকে বলে গেলেন, বানি তুই অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি থাক। তো সেই থেকে আমি সেক্রেটারি ছিলাম। আমার একটাই বক্তব্য, আমি যে এত বছর ধরে যুক্ত আছি আসানসোল গার্লস কলেজের সঙ্গে, আমি এখানকার মাস্টারমশাইদের, টিচারদের দেখেছি কি ভালোবাসেন এনারা স্টুডেন্টদের। মানে এটা একটা গোটা শিক্ষা জগৎকে আমি বলতে চাই, আমি যেমন সারা জীবন নিজের ছাত্রছাত্রীদের ভীষণ ভালোবেসেছি, আজও বাসি তাদের, তেমনি আমি সেই পরিবেশ দেখেছি আসানসোল গার্লস কলেজে। আজও আমি দেখি প্রফেসররা আর মেয়েরা কি সুন্দর কথাবার্তা বলে, আমি দূর থেকে শুনি আর হাসি। আমি ভাবি যে এরা কি করে আজ এত বছর পরেও এই রিলেশনটা বজায় রেখেছে। থ্যাঙ্কস বি টু আওয়ার স্টাফ। আমাদের স্টাফ ভীষণ ভালো, ভীষণ আমি খুবই শ্রদ্ধা করি, প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে নিজের ভাই বোনের মতো দেখি। এরকম কলেজ আমার মনে হয় না কোথাও আছে বলে। আমি এইটুকু বলেই শেষ করতে চাই। ভানির কথায় মনে পড়লো, আমরা কিন্তু এই যে বললো না, অনেক অপরচুনিটি পেয়েছি এই কলেজে। এক তো স্পোর্টসে আমি কখনো কিছু হতাম না, ফার্স্ট সেকেন্ড হইনি, কিন্তু সবসময় সব ইভেন্টে নাম দিতাম। কি লং জাম্প, হাই জাম্প, দৌড়, সবেতে নাম দিতাম। আর সবচেয়ে মজা হয়েছিল, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, সংস্কৃত সেই কবে 7-8-এ পড়েছি, কিন্তু সংস্কৃত নাটক হতো আমাদের সময়। বাংলা নাটক বল, বাংলা নাটক, আর বোধহয় কি হতো, ইংলিশ হতো আর সংস্কৃতও হতো। তো সংস্কৃত নাটকে সেই 7-8-এ পড়া বিদ্যে দিয়ে আমি কিন্তু সংস্কৃত নাটকে অভিনয় করেছি। অভিজ্ঞান শকুন্তলম হয়েছিল, আমি তাতে দুষ্যন্ত। আমি তো একটু বড় সড়ো চেহারা আমার ছিল চিরকালই, তো আমি দুষ্যন্ত। হ্যাঁ, আমি হলাম বজ্রসেন। বজ্রসেন সাংস্কৃতিক ঠিক ওই দিদিও লম্বা বলে ছেলের রোল করতে হতো, আমাকেও সবসময় ছেলের রোল করতে হতো। কলেজে এসে যেন আমরা পাখনা মেলতে পারলাম, নাচ করতে পারতাম, ভলিবল খেলতে পারতাম, একদম করতে পারতাম। আমার বাবা তো আর্মি ম্যান, আমাদের বাড়িতেও ডাবল ব্যারেল বেলজিয়াম গান ছিল, কিন্তু বাবা ছুতে দিতেন না। যখন এখানে আমি প্রাইজ নিয়ে গেলাম রাইফেল শুটিং এ, তখন বলে এবার তুমি হ্যান্ডেল করতে পারো। এই কলেজটা আমাদের সত্যিকারের, আজকে আমরা যা 90% এই কলেজ থেকে আমরা পেয়েছি। We are proud of Asansol Girls Thank College you. and the staff and the students. আমরা স্টুডেন্টসদের এবং টিচারদেরকে অজস্র ধন্যবাদ জানাই যে আজকেও তারা এই যুগেও এই কলেজের স্ট্যান্ডার্ডটাকে এইভাবে মনে রাখতে যত পেরেছে। চাপা আশা আকাঙ্ক্ষা ছিল, আসানসোল গার্লস কলেজ সব পুরো করে দিয়েছে।